আদর আদর। তোরা ডাক শুনে উপর থেকে দৌড়ে নিচে নামতে থাকে। এই নাম তো তার মম ডাকে, আর নিশ্চয়ই তার মম এসেছে। তোরা দৌড়ে লিভিং রুমে এসেই চমকে যায়, আর সে এখানে দাঁড়ানো সবাইকে দেখছে। তার সামনে তার মম লেখা, তার দাদু ভাই রেয়ান্সের দাদু, আর তাদের মাঝে দাঁড়িয়ে আছে তার বাপি। হ্যাঁ, এই মানুষটার কাছে সে একজন ভালোবাসা পেয়েছে, যে তাকে মেয়ের মতো আগলে রাখে, তাকে ভালোবাসে। সে যে তাদের নিজের মেয়ে নয় সেটা কখনোই মনে আনতে দেয়নি। তোরা সবাইকে একসাথে দেখে খুশি হয়ে সাথে সাথে তার বাপিকে এতদিন পর দেখে ইমোশনাল হয়ে পড়ে। আদর। তালিব দেওয়ান তার দুহাত বাড়িয়ে দিয়ে ডেকে ওঠে, বাপি। তোরা ঝাঁপিয়ে পড়ে তার বাপির বুকে। বাড়ির সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, তারা জানে এটাই হবে। তোরা আর তার বাপির বন্ডিং খুব তাড়াতাড়ি সবাই জানে। তোরা এই বাপি বলতে কতটা পাগল আর তার কারণও জানে। ছোটবেলা থেকে সে কখনো তার ড্যাডের ভালোবাসা পায়নি, যা সেই মানুষটা তার বাপির থেকে পেয়েছে। তার এই জীবনে তার এই মম বাপি আর লেখায় সবকিছু ছিল, কিন্তু এখন তার সাথে যোগ হয়েছে রেয়ান্স। বাহ বাহ, দেখো দুইজন কেমন মিল হয়ে গেছে। আমাকে কেউ ভালোবাসে না। লেখা মুখ ফুলিয়ে বলে ওঠে। ওখানে থাকা সবাই হেসে উঠে লেখার কথা শুনে। তালিব দেওয়ান তোরাকে এক হাতে জড়িয়ে রেখেই লেখার দিকে হাত বাড়িয়ে দেয়। সঙ্গে সঙ্গে লেখা এসে তার বাপি ও তার দিদিয়াকে একসাথে জড়িয়ে ধরে। আমার দুটো মেয়ে সমান সমান, কেউ কোনো দিক থেকে কম নয়। তালিব দেওয়ান তোরার গাল টিপে দিয়ে বলে ওঠে। তালিব দেওয়ান হেসে বলে ওঠেন, বাপি তুমি কবে ফিরে এলে? মম কই? আমাকে তো কিছু জানানো না, যেহেতু তুমি আসছো। তোরা বলে ওঠে, আরে বাবা, তোর বাপি কি আমাকেও জানিয়েছে নাকি যে তোকে বলবো? তোর বাপি কালকে রাতে ফিরেছে, তাও আমাদের সবাইকে সারপ্রাইজ করতে, আর তারপরে সকাল সকাল বেরিয়ে পড়ছে তার আদরকে দেখবে বলে। তাজনিম দেওয়ান বলে ওঠে, বাহ, কালকে ফিরেছে তো আমাকে কেন জানানো হয়নি? আমার আদরকে সারপ্রাইজ দেওয়ার জন্য আমি জানাতে বারণ করেছি। কালকে যদি জানিয়ে দিতে যে আমি এসেছি, তাহলে কি আজকে আমাদের আদর মাকে সারপ্রাইজ দিতে পারতাম? আরে বাবা, এত দেখছি বাপিকে, দেখি মমকে ভুলে গেছে। কোথায় ভাবলাম এতদিন পর এসেছি, একটু বেশি ভালোবাসা পাবো, আমার মেয়েটা খুশি হবে, কিন্তু কোথায় কি। তাজনিম দেওয়ান বলে ওঠে। তোরা তার বাবির দিকে তাকিয়ে হেসে চোখ টিপে তার মমকে গিয়ে জড়িয়ে ধরে গালে চুমু বসিয়ে দেয়। তাজনিম দেওয়ান মুখ ঘুরিয়ে রাখলেও তোরা জড়িয়ে ধরতে আর গালে চুমু দিতেই হেসে জড়িয়ে ধরে তোরাকে। ওদের এই হাসি খুশি দৃশ্য নিজের চোখে দেখছে তোরার দাদু আর তার ভাই তামিম, সাথে রেয়ান্সও। তারা বাড়ির গেটের মুখে দাঁড়িয়ে দেখছে ভিতরের এই সুন্দর মুহূর্তগুলো। তোরার দাদুর চোখ থেকে পানি গড়িয়ে পড়ছে, মুখের কোণে লেগে আছে এক টুকরো হাসির ঝিলিক। তামিমও খুশি হয়েছে তার দিভাইয়ের খুশি দেখে। তার দিভাই তার মা আর ড্যাডের ভালোবাসা পাওয়ার জন্য আকুল ছিল, কিন্তু পায়নি। আর এরা তার দিভাই নিজের কেউ না হয়েও তাকে যে কতটা ভালোবাসে তা দেখেই বোঝা যাচ্ছে। তোরার এই খুশিতে তোরার দাদু আর তামিম খুব খুশি হয়েছে। শেষ পর্যন্ত মেয়েটা তার বাবা মা পেল, একটা পরিবার পেল। তার না পাওয়ার জীবনে এক টুকরো খুশির আলোর মতো চমকাচ্ছে। তানিয়ার পুলিশ অ্যারেস্ট হয়ে যাওয়ার পর মানান পরিবার পুরো ভেঙে পড়েছে। তার মা ড্যাড এবার তাথইয়ের জন্য কান্নায় ভেঙে পড়েছে। তোরার দাদুর আর তামিমের এইসব দেখতে বিরক্তি ধরে গেছিল। যখন মেয়েটা ছিল তখন কদর করেনি, আর এখন এসেছে তার জন্য মরা কান্না কাঁদতে। তাই তারা একে একে বাড়ি থেকে বেরিয়ে আসে। এমনিতে তারা অনেক দিন তাদের তাথইকে দেখেনি, তাই তারা লর্ড রেজেন্সিতে চলে আসে। এখানে এসেই গেটের মুখে রেয়ান্সের সাথে দেখা হয়, আর তারপরে একসাথে ভিতরে ঢোকে, কিন্তু তারা প্রবেশ করতে পারেনি। দরজার সামনে দাঁড়িয়ে ভিতরে চলতে থাকে সুন্দর মুহূর্তটা নিজের চোখের ক্যামেরা দিয়ে বন্দি করতে থাকে। দি ভাই, তোরা এতক্ষণ সবার সাথে মেতে থাকলেও এই ডাক শুনে পিছনে দেখে সাথে সবাই। তোরা পিছনে দেখতে দেখে তার দাদু তামিম আর রেয়ান্স দাঁড়িয়ে আছে। রেয়ান্স তার দিকে তাকিয়ে আছে মুগ্ধ দৃষ্টি নিয়ে। তোরা এক পলক তাকিয়ে চোখ ঘুরিয়ে তার দাদু আর ভাইয়ের দিকে তাকায়। তার দাদুর চোখের জল দেখতেই হন্তদন্ত হয়ে ছুটে যায়। দাদু তোমার কি হয়েছে? তোমার চোখে জল কেন? তোরা বলে ওঠে, এটা আনন্দের পানি,
আমার দিদিভাইটা কত খুশি, তাই দেখে আমার চোখেও পানি চলে এসেছে। তোরার দাদু বলে ওঠে। তোরা কিছু না বলে তার দাদুকে জড়িয়ে ধরে। তার চোখ থেকেও দুফোঁটা পানি গড়িয়ে পড়ে, তবে রেয়ান্সের ইশারায় চোখের পানি মুছে নেয়। উফ জ্বালা, এই মানুষটা তার চোখের পানিও আসতে দেবে না। আরে বাবা, খুশিতেও কি একটুখানি পানি আসতে পারবে না চোখে? তোরা তার দাদু আর ভাইকে ভিতরে নিয়ে গিয়ে তার বাপি ও মমের সাথে পরিচয় করিয়ে দেয়, আর দুই দাদু তো গলায় গলায় জড়িয়ে ধরে। সবাইকে একসাথে মজা করতে দেখে তোরার চোখে আবারও পানি চলে আসে। সে তো এমনই একটা পরিবার চেয়েছিল যেখানে হাসি খুশিতে ভরা থাকবে, থাকবে না কোনো ভেদাভেদ। আর আজ তার আশা পূরণ হয়েছে, সে তার পরিবারকে পেয়েছে। তোরা ওদের থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে ভাবছে। রেয়ান্স চারিদিকে একবার তাকিয়ে দিয়ে তোরাকে টেনে সাইড হয়ে যায়। তোরা হঠাৎ এমন টান খেয়ে হকচকিয়ে যায়। তাকাতেই দেখে রেয়ান্স তার দিকে তাকিয়ে হাসছে। তোরা রেয়ান্সদের দিকে কটমট করে তাকাতেই রেয়ান্স তোরার দুই গালে টুকটুক করে চুমু খেয়ে নেয়। তোরা রেয়ান্সের এমন কাজে চোখ বড় বড় করে তাকায়। তারপরে চারিদিকে তাকিয়ে দেখে তাকে লিভিং রুম থেকে টেনে অন্য সাইডে নিয়ে চলে এসেছে। এবার নিচের দিকে তাকাতেই দেখে তাকে পিলারের সাথে চেপে ধরে আছে। আমাকে এখানে কেন আনলে? তোরা দাঁতে দাঁত চেপে বলে ওঠে, একটু ভালোবাসা পেয়েছে তাই। সবাই তো তোমাকে ভালোবাসছিল, তাই আমারও একটু একটু ভালোবাসা পেয়েছে। রেয়ান্স বলে ওঠে, ভালোবাসা পেয়েছি তো আমাকে টেনে আনার দরকার কি ছিল? আরে বাবা, তোমাকে না আনলে ভালোটা বাসবো কাকে? রেয়ান্স মুখে দুষ্টু হাসি নিয়ে ভ্রু নাচিয়ে বলে ওঠে, অসভ্য। তোমার জন্য। তাহলে দোষটা কার? আমার এমন অশুভ হওয়ার পেছনে? রেয়ান্স বলে ওঠে। আমি কি জানি? তোরা মুখ বাঁকিয়ে বলে ওঠে, তুমি কেন জানবে না শুনি? আমি তো তোমার প্রেমে অসভ্য হয়ে গেছি। তোমাকে দেখেই আমি অসভ্য হয়ে গেছি। তোমাকে ভালোবেসে অসভ্য হয়েছি। তাহলে দোষটা কার? আমি তো এমন ছিলাম না, তুমি নিশ্চয়ই জানো। এর আগে একটা ভোলা ভালা বাচ্চা ছিলাম, যার সাথে কোনো মেয়ের নাম ছড়িয়ে যায়নি। আর এখন দেখো, শুধু নাম নয়, আমি তো তার মধ্যে ডুবে আছি। রেয়ান্স এক চোখ টিপে বলে ওঠে, ঠিক সময় বিয়ে করলে বাচ্চার বাবা হয়ে যেত, আর সে নাকি বাচ্চা ছিল। ঢং করো তুমি, ঢং। তোরা মুখ বাঁকিয়ে বলে ওঠে, বলছো বাবা হয়ে যেতাম? তাহলে এখন তো আমি বিবাহিত, তাহলে বাবা হওয়ার প্রস্তুতি নেই, কি বলো? রেয়ান্স দুষ্টু হেসে বলে ওঠে, এই চুপ, অসভ্য কোথাকার। মুখে কিচ্ছু আটকায় না। না, তুমি তো দেখছি ভয়ঙ্কর অসভ্য। দেখলে তো মনে হয় ভাজা মাছ উল্টে খেতে জানে না। বাইরে তোমাকে এমন ভাবে দেখলে না তোমার ফ্যানেরা হা হয়ে যাবে। তাদের কাছে তো তুমি একজন রাজার মতো। তোরা রেয়ান্সের মুখ চেপে বলে ওঠে। রেয়ান্স তার মুখে চেপে থাকা তোরার হাতে চুমু খায়। সাথে সাথে তোরা হাত সরিয়ে নেয়। রেয়ান্স তোরার কোমর টেনে ধরে নিজের সাথে মিশিয়ে নিয়ে বলে ওঠে, আমি বাইরে সবার কাছে রাজার মতো। যাকে ছোঁয়া তো দূরের কথা, তার কাছে আসতে গেলে 10 হাত দূরেই দাঁড় করিয়ে দেয়া হয়। আর তুমি হলে সবার থেকে আলাদা মিসেস রেয়ান্স, আমার ওয়াইফ। তাই তোমার কাছে আমি আলাদা, একটা খোলা বইয়ের মতো, যার সব পাতায় তোমাকে ঘিরে লেখা। তোরা কোনো কথা না বলে অপলকভাবে রেয়ান্সকে দেখতে থাকে। রেয়ান্সের বলা প্রতিটি কথা তার বুকে ধাক্কা দিয়েছে ভয়ঙ্কর ভাবে। রেয়ান্স তোরাকে তার দিকে তাকিয়ে থাকতে দেখে টুপ করে তোরার ঠোঁটে চুমু খেয়ে নেয়। অসভ্য বলেই তোরা রেয়ান্সকে ধাক্কা মেরে হাসতে হাসতে চলে যেতে থাকে। আর রেয়ান্স তোরার জায়গায় দাঁড়িয়ে তোরার চলে যাওয়া দেখে হাসতে থাকে। তোরা হাসতে হাসতে লিভিং রুমে আসতেই ওখানে হওয়া কথাগুলো শোনে। তার মুখের থেকে হাসি উড়ে যায়। এখন তার মুখে রাগের ছাপ ফুটে উঠেছে। চোখ মুখ কঠিন হয়ে যায়। দাঁতে দাঁত চেপে ধরে চিৎকার করে বলে ওঠে সবার উদ্দেশ্যে, তাকে মারা গেছে। তোরার হঠাৎ এমন আগমনে সবাই চুপ হয়ে গেছে। তোরার মম ভীতু চোখে তোরার দিকে তাকায়। আর বাড়ির সবাইও তোরাকে দেখছে। তারা এতক্ষণ তোরাকে নিয়েই কথা বলছিল।
তোরার দাদু তাদের বাড়ির কথা বলছিল সবাইকে। তোরার মা আর ড্যাড এখন তোরার জন্য কতটা কষ্ট পাচ্ছে এইসব আলোচনা করছিল। আর তার মাঝেই তোরার আগমন ঘটে। রিয়ান্স তোরার এমন চিৎকার শুনে এসে দেখে তোরা ক্ষুব্ধ হয়ে সবার দিকে তাকিয়ে আছে, আর বাড়ির লোক সব চুপ হয়ে আছে। রিয়ান্স এসে তোরাকে কিছু বলতে নিলেই তার আগেই তোরা চেঁচিয়ে ওঠে, তাথই মারা গেছে, তার কোনো অস্তিত্ব নেই, আমি শুধুমাত্র তোরা। আমার একটাই পরিচয়, দেওয়ান পরিবারের বড় মেয়ে তাসনিম দেওয়ান ও তালিব দেওয়ানের মেয়ে আর রিয়ান্সের স্ত্রী। আর কারোর মেয়ে হতে চাই না আমি, আর না কারোর পরিচয়। তাথই সেই রাতেই মারা গেছে, সাথে তার সমস্ত পরিচয়। তাই দ্বিতীয়বার এই নামটা আর উচ্চারণ করবে না। কে আমার মা ড্যাড, ওনাদের কোনো যোগ্যতা নেই আমাকে নিজের মেয়ে বলে দাবি করার। শুধু জন্ম দিলে না মা বাবা হওয়া যায় না, তার সাথে বাবা হওয়ার কর্তব্য পালন করতে হয়। আর আমার যতদূর মনে পড়ে ওনারা ছোট থেকে আমাকে অবহেলা ছাড়া কিছুই দেননি। তাদের নিজেদের লজ্জা বোধ হতো আমাকে নিয়ে। সমাজে আমাকে মেয়ে বলে পরিচয় দিলে ওরা নিজেদের নিচু মনে করত। তাহলে হঠাৎ কেন ওদের আমার মতো একটা নগণ্য মেয়ের কথা মনে পড়ছে? কেন বা আমাকে মেয়ে বলে দাবি করছেন? ছোট থেকে ওদের থেকে একটু ভালোবাসা পাওয়ার জন্য আমি ছটফট করেছি, কিন্তু ওরা আমাকে দেখেও দেখেনি। ওরা সব সময় মেতে থাকতো তাদের আরেকটা মেয়েকে নিয়ে। আমি আজও জানি না আমাকে নিয়ে তাদের এত সমস্যা কি। আমি কি এমন দোষ করেছিলাম যার জন্য ওদের ভালোবাসা পাইনি? তবে আর আফসোস নেই, তাথই মারা যাওয়ার সাথে সাথে তার সমস্ত চিহ্ন মিটিয়ে দিয়েছে। এখন আমার জীবনে আমার মা বাবা বোন সবকিছুই আছে, তাই আর কাউকে প্রয়োজন নেই। তাই আমি দ্বিতীয়বার যেন আর ওদের নাম না শুনি। সহ্য করতে পারি না আমি ওদের নাম আর ওদের সাথে জড়িয়ে কোনো কথা। কথাগুলো বলেই তোরা ওখান থেকে উপরে চলে যায়। এতক্ষণ সবাই চুপচাপ তোরার কথাগুলো শুনছিল। তোরার কষ্ট আর কেউ জানুক আর না জানুক, তোরার দাদু আর তামিম জানে যে ছোট থেকেই তোরা কত কষ্ট পেয়েছে। তোরার মম তোরার কথাগুলো শুনে আবেগী হয়ে পড়েন। আমারও ভুল হয়েছে, আমি কেন বলতে গেলাম ওদের কথাটা? আমি তো জানতাম আমার দিদিভাইটা কত কষ্ট পেয়েছে ছোট থেকে। তোরার দাদু দুঃখী হয়ে বলে ওঠেন, আমার দিভাই অনেক কষ্ট পেয়েছে জীবনে ওদের জন্য। এখন একটু শান্তিতে আছে, আর আমাদের উচিত হয়নি ওই বাড়ির কথা বলা। আমার দিভাই খুব অভিমানী, আমাদের এই আলোচনায় অনেক কষ্ট পেয়েছে। তামিম কাঁদো কাঁদো হয়ে বলে ওঠে। বাড়ির বাকিরাও মন খারাপ করে বসে আছে। আসলেই তাদের উচিত হয়নি, কিন্তু তোরা আর রিয়ান্সকে তারা এখানে না দেখেই ভেবেছিল ওপরে আছে, তাই ওইসব আলোচনা করছিল। তারা নিজেরাও বুঝতে পারেনি যে তোরা ওইভাবে চলে আসতে পারে। রিয়ান্স এতক্ষণ চুপচাপ সবটা দেখছিল। সে জানে তোরা এখন কতটা হার্ট হয়েছে। এর আগেও রিয়ান্স দেখেছে তোরা তার ড্যাডের মুখে তার নাম আর তাকে মেয়ে বলে পরিচয় দেওয়ার জন্য কতটা কষ্ট পেয়েছে। আর আজ তো দ্বিগুণ বেশি, এখন না জানি ওপরে গিয়ে কি শুরু করেছে। রিয়ান্স নিজের মনে চিন্তিত হতে থাকে, কিন্তু একটা জিনিস কিছুতেই মাথায় আসছে না, তোরাও যেহেতু তাদের নিজেদের মেয়ে, তাহলে এত অবিচার কেন তোরার প্রতি? তাদের আর এক মেয়েকে তো তা ভালোভাবেই ট্রিট করেছেন, তাহলে তোরাকে নয়? কি হতে পারে এর পিছনের আসল রহস্য? কিছু হতে পারে বড় রকম, যার জন্য তোরার সাথে তাদের এত অবিচার। রিয়ান্স যেন এর মধ্যে কোনো বড় রহস্যের গন্ধ পাচ্ছে। তোমরা কোনো চিন্তা করো না, আমি দেখছি তোরাকে। রিয়ান্স সবার দিকে তাকিয়ে বলে উপরের দিকে যেতে থাকে। রিয়ান্স নিজের মনে ভাবতে ভাবতে পকেট থেকে ফোন বের করে শাহিনকে কল করে। আমি মানান পরিবারের সমস্ত ডিটেলস চাই, ছোট থেকে বড় সমস্ত কিছু। গট ইট? রিয়ান্স শাহিনকে বলে ওঠে। ইয়েস স্যার। বলেই শাহিন ফোন কেটে দেয়। রিয়ান্স তার সমস্ত ভাবনা চিন্তা ছেড়ে রুমে ঢোকে। সামনে তাকাতেই দেখে তোরা ফ্লোরে হাঁটু গেড়ে বসে আছে। চুলগুলো এলোমেলো হয়ে আছে, চোখ মুখ ফুলে গেছে, নিশ্চয়ই কান্নাকাটি করেছে। রিয়ান্স গুটি গুটি পায়ে তোরার সামনে এসে বসে। রিয়ান্স কিছু না বলেই তোরাকে দুহাত দিয়ে নিচের বুকের মাঝে টেনে নেয়। বাবা মা থাকার কষ্ট সেও বোঝে,
সেও তো বাবা মা হারিয়েছে, তাই কিছু না বলেই তোরাকে বুকের মাঝে জড়িয়ে রেখেই মাথায় হাত বুলিয়ে দিতে থাকে। সব সময় মুখে বলার প্রয়োজন বলার হয় না, পাশে থেকে হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়েও বোঝানো যায় সে পাশে আছে তার সব সময়ের জন্য। তোরা রেয়ান্সকে আঁকড়ে ধরে ফপিয়ে কেঁদে যাচ্ছে, আর রেয়ান্স তার মাথায় হাত বুলিয়ে যাচ্ছে। তোরার চোখে পানি দেখে রেয়ান্সের বুক ফেটে গেলেও সে শান্ত হয়ে তোরার কান্না শেষ হওয়ার অপেক্ষা করছে। সব সময় কষ্ট মনের মধ্যে চেপে না রেখে কেঁদে দিয়ে কিছুটা মন হালকা করা যায়, তাই রেয়ান্স চুপচাপ হয়ে আছে। কিছুক্ষণ পর তোরা শান্ত হতেই রেয়ান্স তোরার মাথায় একটা স্নেহ চুম্বন এঁকে দেয়। রেয়ান্স তোরার মাথা নিচের বুকে রেখেই বলে ওঠে, ঠিক আছো তুমি? ঠিক লাগছে না এখন? তোরা আর কোনো কথা বলে না। রেয়ান্স তোরাকে এই অবস্থায় কোলে নিয়ে ওয়াশরুমে চলে যায়, বাথটাবের মধ্যে বসিয়ে দিয়ে পানি ছেড়ে দেয়। তোরার এই ঠান্ডা পানিতে যেন এতক্ষণের সমস্ত ক্লান্তি দূর হয়ে যায়। সামনে তাকাতেই দেখে রেয়ান্স তার দিকে ঝুঁকে বসে আছে। তোরা রেয়ান্সের দিকে হাত বাড়িয়ে রেয়ান্স বাথটাবের মধ্যে নেমে তোরাকে নিচের বুকে নিয়ে চোখ বন্ধ করে এই মুহূর্তটাকে উপভোগ করতে থাকে। তাদের মধ্যে এখন তেমন কথা না হলেও একে অপরের পাশে থেকে নিজেদেরকে অনুভব করছে। তারা একে অপরের সাথে মিশে আছে। সব সময় অনুভূতি প্রকাশের জন্য কথার প্রয়োজন পড়ে না, কখনো কখনো নীরবতা অনুভূতি বোঝাতে সক্ষম থাকে। তোরা ওয়াশরুমে থেকে বেরোতেই দেখতে পায় রিয়ান্স বাথটব গায়ে জড়িয়ে রেখেই ফোনে কথা বলছে, সাধারণত পুলিশের সাথে কথা বলছে। তোরা একটু এগিয়ে আসতেই বুঝতে পারে রিয়ান্স তানিয়া আর অভির ব্যাপারে অফিসারের সাথে কথা বলছে। তোরা তানিয়ার নাম শুনতেই তার চোখ মুখ কঠিন হয়ে আসে। সে চুপচাপ রিয়ান্সের কথা শেষ হওয়ার অপেক্ষা করতে থাকে। রিয়ান্স ফোনে কথা বলা শেষ করে ঘুরে দেখে তোরা দাঁড়িয়ে আছে। চোখ দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে তার মনের ভিতরে কি চলছে। রিয়ান্স এগিয়ে গিয়ে তোরাকে নিজের কাছে টেনে নেয়। তোরা রিয়ান্সের দিকে তাকিয়ে এক পলক দেখে নিয়েই বলে ওঠে, আমি তানিয়ার শাস্তি চাই, কঠিন থেকে কঠিন শাস্তি, ঠিক তেমনই শাস্তি, ঠিক যেমনটা ও আমার সাথে করতে চেয়েছিল সেই একই শাস্তি আমি ওকে দিতে চাই। আর তারপরে দেখতে চাই ও বেঁচে থাকে নাকি মরে যায়। এটাই হবে ওর শাস্তি। ওকেও অনুভব করতে হবে মৃত্যু ভয় কাকে বলে। পুলিশ স্টেশনে অভিকে কাস্টাডিতে তাথইয়ের মৃত্যুর অপরাধে নিলেও এখন সেই অভিযোগ ভুল প্রমাণিত হয়েছে। তবে তাথইয়ের বিরুদ্ধে ষড়যন্ত্রও তাকে টাকার বিনিময়ে বিক্রি করার অভিযোগ লেগে আছে। তাই তার কাউকে খুন করার অপরাধ থেকে মুক্তি পেলেও টাকার বিনিময়ে বিক্রি করার অপরাধ থেকে বাঁচতে পারেনি। অভির বিরুদ্ধে চার্জশিট তৈরি হলেও এখনো কোর্টে ওঠেনি। তানিয়ার অবস্থা আরো করুণ। অভির সাথে মিলে তাথইয়ের বিরুদ্ধে ষড়যন্ত্র করা, শেষে তাকে খুন করা, সব মিলিয়ে তার অবস্থা করুণ থেকে করুণ হয়েছে। আগে থেকেই সে তার ড্যাডের কাছে মার খেয়েছে, আর পুলিশ স্টেশনে আসার পর 3rd ডিগ্রিও ছিল। একজন জনপ্রিয় মডেল হিসেবে তার কিছুটা ছাড় থাকলেও থাকতে পারত, কিন্তু এখানে ব্যবস্থা একটু অন্য রকমের। প্রথমত স্টেট মিনিস্টারের চাপ, আর তার সাথে আছে রিয়ান্সের পাওয়ার। সব মিলিয়ে তানিয়ার অবস্থা পুরো বেহাল। প্রথম তানিয়া মুখ খুলতে না চাইলেও টর্চার রুমে যাওয়ার পর আস্তে আস্তে সবকিছুই কবুল করেছে। তার এখানে এমনিতেও অস্বীকার করার কোনো জায়গা ছিল না, আগে থেকেই প্রুফ হাজির ছিল। তাই তার সবকিছু স্বীকার করা ছাড়া কোনো উপায় ছিল না। তানিয়া সেলের এক কোণে পড়ে আছে। দেখতে এখন পুরোই পাগলিদের মতো লাগছে। চুলগুলো পুরো আউলে আছে, মুখ পুরোটাই বিগড়ে গেছে, চোখের কোণে রক্ত জমে আছে, ঠোঁটের কোল ফেটে রক্তের ধারার রেখা ফুটে আছে, কপালে ফুলে আছে, আর গায়ে মারের আঘাতের দাগ অসংখ্য ফুটে আছে। এই যে আপনার সাথে কেউ দেখা করতে এসেছে। একজন লেডি কনস্টেবল এসে বলে ওঠে। তবুও তানিয়ার কোনো নরম চরণ নেই, চুপচাপ বসে আছে। এটা দেখেই লেডি কনস্টেবলটা এগিয়ে যায়। উফ, এদের নাটক দেখলে বাঁচি না। বড় বড় মডেল হয়েও এদের কীর্তি দেখো। নাম কামানোর জন্য পরপুরুষকে নিজের চেহারা দিয়ে বশ করে নেয়। নিজের বোনের হবু বরটাকেও ছাড়লো না, সাথে বোনটাকেও মেরে ফেললো। ছি।
লেডি কনস্টেবল তানিয়াকে বাইরে নিয়ে যেতে যেতে মুখ ঝামটা দিয়ে বলে ওঠে। তানিয়া কোনো কথা না বলে চুপচাপ হাঁটতে থাকে। তাকে আর একটা ছেলে নিয়ে আসে। তানিয়া ভিতরে ঢুকে সামনে তাকাতেই দেখে আগে থেকেই এখানে অভি বসে আছে। অভিকে দেখেই তানিয়া চমকে ওঠে, তার পা থমকে গেছে। লেডি কনস্টেবলটা তানিয়াকে টেনে এনে চেয়ারে বসিয়ে দিয়ে ওদের দিকে একবার ঘৃণা ভরা নজরে তাকিয়ে কুচকুচ করে ওঠে। যেমন ছেলে তেমন মেয়েটা, দুজনেই চরিত্রহীন। ছি, নিজেদের স্বার্থে একটা মেয়েকে বিক্রি করে দিল, আর শেষে কিনা মেরে দিল। এদের ফাঁসি হওয়া উচিত। কিন্তু দেখো কোথায় কি বড়লোকি চাল সব। বলেই বেরিয়ে যায়। অভি তানিয়া একে অপরকে দেখে চলেছে। অভি তো চিলের দৃষ্টি নিয়েই তানিয়াকে দেখছে। অভির নজরে যেন আগুন ছড়ছে। তার মন চাইছে সে এক্ষুনি এই মেয়েটাকে মেরে ফেললো। আজ তানিয়ার দিকে তাকিয়ে অভির কোনো অনুভূতি জাগছে না। আর একসময় এই মেয়ের জন্য সে তাথইকে ঠকিয়েছে ভাবতেই তার গা রিরি করে উঠছে। অভি তাকিয়ে আছে তানিয়ার মুখের দিকে। যেই সৌন্দর্যের প্রেমে সে পাগল ছিল, যে রূপের জন্য তানিয়ার মাটিতে পা পড়তো না, মানুষকে মানুষ বলে জ্ঞান করতো না, আর আজ সেই সৌন্দর্য হারিয়ে গিয়ে দেখতে একেবারে কুৎসিত হয়ে গেছে। আজ এই মুখের দিকে তাকালে কোনো মুগ্ধ বা নেশা কোনো কাজ করে না, শুধু করুণা দয়া কাজ করে। তানিয়ার মুখের যে অবস্থা, এটা দেখলে সবারই এমন মনে হবে। কারণ একজন এত সুন্দর মডেল থেকে এত সুন্দর মুখ যেটা এখন দেখার মতো অবস্থা নেই, স্বাভাবিক দেখলেই করুণা লাগবে। তানিয়া দেখে অভি তার দিকে ঘৃণা রাগ নিয়ে তাকিয়ে আছে। অভির দিকে তাকাতেই তার নজরে আসে অভির কপালের কাটা দাগ, কিছুটা জায়গা ফুলে আছে। চোখের তলায় রক্ত জমার জায়গা, যেটা আস্তে আস্তে কমে এসেছে। তার শরীরের দাগও কমে এসেছে। তানিয়া জানে অভির এই অবস্থার জন্য সেই একমাত্র দায়ী। তার ওই ছবি আর ভিডিও ক্লিপ লিক করার জন্য অভিকে অ্যারেস্ট করা হয়েছে।